প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সরাসরি আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলবো পাকস্থলী ক্যান্সার নিয়ে। মরণব্যাধি ক্যান্সার যদি হয় পাকস্থলীতে, তার লক্ষণগুলো কি হয়, চিকিৎসা কী, আদৌ কি প্রতিরোধ করা সম্ভব, এই বিষয়গুলো জানবো আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান। তিনি সহযোগী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি সিনিয়র কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন হেলথ অ্যান্ড হোপ হসপিটাল, পান্থপথ। ডক্টর আশিক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক স্বাগত। যে আসলে আমরা যে বিষয়টি কথা বলবো যে পাকস্থলীর ক্যান্সার। পাকস্থলী আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান, যে আমরা যে খাচ্ছি, খাওয়াটা পাকস্থলীতে যাচ্ছে, এখানে হজম প্রক্রিয়ার কাজ হচ্ছে এবং ভালো খাবারগুলো, ভালো যে নিউট্রিশনের যে উপাদানগুলো সেটা শরীরে রক্তে চলে আসছে, খাবার মানে যেটা এক্সক্রিয়েশন প্রোডাক্ট সেটা বাইরে চলে যাচ্ছে। এই পাকস্থলীতে যদি ক্যান্সার হয়, আসলে এটা কারণ কি? আমরা কিন্তু ইদানিংকালে দেখি যে ক্যান্সার সংখ্যা বেড়ে চলছে, পাকস্থলীর ক্যান্সার কিন্তু সংখ্যা কম নয়। এর পিছনে কারণ কি? আপনি একদম সঠিক কথা বলেছেন। আসলে ক্যান্সার শব্দটা একটা আতঙ্কের নাম। তেমনি শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার হতে পারে, তার ভিতরে অন্যতম একটা অর্গান হলো পাকস্থলী। তো পাকস্থলী ক্যান্সারের যে লক্ষণগুলো আছে, তার ভিতরে প্রাথমিক পর্যায়ে আসলে তেমন কোনো লক্ষণ থাকে না। এটার ভিতরে যেমন খাবার খেলে পেট ভরা ভরা ভাব, একটু অ্যাসিডিক ভাব, এটা প্রাথমিক পর্যায়ের লক্ষণ হতে পারে। তার পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কারণে ওজন কমে যাওয়া, তারপরে খাবার গিলতে সমস্যা হওয়া, রক্তবমি হওয়া বা পায়খানার সাথে কষ্ট হয়ে যাওয়া, এই বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে মানুষ স্টেজ ওয়াইজ আমাদের কাছে আসে। তো আমরা যদি এই পাকস্থলীর ক্যান্সার যদি কারণ খোঁজার চেষ্টা করি, যে আসলে আগে তো খুব কম পেতাম, এখন বেড়েছে, কারণটা কি বলে আপনি মনে করছেন? আপনি একদম সঠিক কথাই বলেছেন। আসলে পাকস্থলী ক্যান্সারের কারণ হিসেবে যদি আমরা ধরতে যাই, তাহলে একটা পারিবারিক ইতিহাস তো থাকেই, জেনেটিক একটা ইতিহাস থাকে। তাছাড়া যেগুলো আছে, এই গত 10 থেকে 15 বছরের ভিতরে বাংলাদেশের মানুষের আসলে খাদ্যের একটা ব্যাপক অভ্যাসের পরিবর্তন হয়েছে। এইখানে আমাদের দেশের জনসাধারণ, বিশেষ করে উঠতি যে জেনারেশন, তারা ফাস্ট ফুড বা পিজার ফুড বেশি খায়। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার, তারপর লবণাক্ত খাবার, এটার জন্য পাকস্থলী ক্যান্সার হিসেবে দায়ী করা যেতে পারে। বলা হয় যে আগুনে পোড়ানো খাবার, যে কাবাব বা যে জিনিসগুলো আছে, যে সেগুলোও নাকি আপনার ক্যান্সারের জন্য কারণ হতে পারে। এবং তরল যে পানীয়, যেগুলোতে আসলে কেমিক্যাল আছে, কোনো কিছু নাই, সেই জিনিসগুলো। এটা একদম সঠিক কথা যে প্রসেস ফুড বা অতিরিক্ত বার্ন ফুড, এটাও পাকস্থলী ক্যান্সারের কারণ হিসেবে দেখা হচ্ছে। সেই সাথে ধূমপান এবং মদ্যপানের অভ্যাস অন্যতম একটা কারণ। আচ্ছা, আমরা কিন্তু যেটা দেখি আসলে ক্যান্সার, আপনারা বলে থাকেন যে ক্যান্সার আসলে যদি আর্লি স্টেজে আসে, তাহলে এটা ট্রিটমেন্টটা খুব আউটকাম খুব ভালো হয় এবং রোগী ভালো থাকে। জি, এবং শতভাগ সুস্থ হতে পারে যদি আর্লি স্টেজে ধরা পড়ে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে রুগীরা আর্লি স্টেজে আপনার কাছে আসে না। যখন তার সিমটম থাকে, যখন রোগটা ছড়িয়ে যায়, তখন আপনাদের কাছে আসে। আমরা যদি এই আর্লি স্টেজেই ধরতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের উপায়গুলো কী কী? আপনি যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা, যে কোনো ক্যান্সারেরই চিকিৎসা এবং চিকিৎসার ফলাফল নির্ভর করে আসলে ক্যান্সার কোন স্টেজে ধরা পড়েছে এটার উপরে। তবে যে কোনো ক্যান্সারই যত প্রাথমিক পর্যায়ে ধরা হবে, তার চিকিৎসার আউটকাম তত বেশি ভালো হবে। পাকস্থলী ক্যান্সার এর ব্যতিক্রম নয়। এই ক্ষেত্রে পাকস্থলী ক্যান্সার আমরা প্রাথমিক দিকে ধরা পড়তে গেলে যেটা করতে হবে, যে আমাদেরকে শুরুতে এটা ডায়াগনোসিস করতে হবে। তাহলে কি করতে হবে, যে যদি কোনো রকম আমি যে লক্ষণগুলোর কথা বললাম, যে আপনার একটু অ্যাসিডিটি ভাব হচ্ছে বা অজানা কারণে ওজন কমে যাচ্ছে, অথবা আপনার অল্প খাবার খেলেই আপনার একটু পেট ভরা ভরা ভাব হচ্ছে, তখনই আসলে উচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার কথা মতো যদি আমরা একটা এন্ডোস্কোপি করি, তাহলে আমরা আসলে প্রাথমিকভাবে পাকস্থলী ক্যান্সার নির্মূল সম্ভব। যেমন আপনি বলতে পারেন যে পৃথিবীতে জাপান এবং পূর্ব এশিয়ায় পাকস্থলী ক্যান্সারের হার অনেক বেশি। সেই কারণে আসলে তারা অনেক ছোট অবস্থায় 20 বছর বয়স থেকে তারা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছে এবং তারা তাদের দেশে 20 বছর বয়স হলেই তারা একটা স্ক্রিনিং এন্ডোস্কোপি করায়। তার ফলে হয় কি, যে খুব অল্প
প্রাথমিক পর্যায়ে তারা পাকস্থলী ক্যান্সার ধরতে পারে এবং চিকিৎসা করে এবং পুরোপুরিভাবেই পাকস্থলী ক্যান্সার নিরাময় সম্ভব। তো এই স্ক্রিনিংটা কি, মানে কি পরীক্ষার মাধ্যমে আপনি স্ক্রিনিং করে থাকেন? স্ক্রিনিংটা আসলে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি। তো এটা আপনারা বলছেন যে ওই যে দেশগুলোর কথা বললেন যে ধরুন কমে গেছে, সেখানে বলছেন 20 বছর বয়স থেকে। তো আমাদের দেশের জন্য কি স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে কিনা, বা আপনাদের কোনো ভাবনা আছে আমাদের দেশে পাকস্থলী ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম চালু নেই, তবে অন্যান্য স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে, যেমন জরায়ু মুখ স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম স্বল্প পরিসরে চালু আছে, যেটা প্রাইভেট সেক্টরে সরকারিভাবে জরায়ু মুখ এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং চালু আছে। তো এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা আপনি বলছেন যে আমরা যদি চালু করতে পারি, তো এটা আসলে সবাইকে কি স্ক্রিনিং আওতায় আসতে হবে, না ঝুঁকিতে যারা থাকেন তাদের আসতে হবে? আসলে মানে ক্রাইটেরিয়াগুলো কি? আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সবাইকে এটা একটা বিশাল পপুলেশন বার্ডেন। পরীক্ষাটা তো একটা ইনভেসিভ প্রসিডিউর, সবাইকে আসলে স্ক্রিনিং প্রোগ্রাম চালু করার দরকার নেই। তাদেরকে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আনা দরকার, যেমন যাদের একটা পারিবারিক ইতিহাস আছে, স্টোমাক ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে, অথবা আমরা কিছু আর্লি সাইন এবং সিমটম দেখে আমরা বুঝি, যেমন অজানা কারণে কারোর ওজন কমে যাচ্ছে, অথবা খাবার খেলেই তার একটু পেট ভরা ভরা ভাব মনে হচ্ছে, অথবা যার একটু অম্ল বা অ্যাসিডিটির ভাব হচ্ছে, সেই সব জনগোষ্ঠীকে একবারের জন্য হলেও একবার একটু স্ক্রিনিং এন্ডোস্কোপি করা উচিত। তো এখানে আমি যেটা মনে করি যে আসলে আপনার পাকস্থলী ক্যান্সার ধরার মানে একটু দেরিতে আপনাদের কাছে আসছে, এর কারণ হিসেবে আমার যেটা ধারণা, আমরা পেটের কোনো সমস্যা হলেই আমরা বলি যে গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, কেউ কেউ একটু বেশি বাড়ি আলসার হয়েছে। তো আপনার পেটের যেটাই হোক, কিন্তু আমরা কিন্তু প্রথমে যে গ্যাস হয়েছে, গ্যাসের চাপ দিচ্ছে এরকম কথা বলে হয়তো আমরা মানে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেয়েই যাচ্ছে। তো এইটা আসলে আপনি বলছেন যে এন্ডোস্কোপি করে আসলে সঠিকভাবে জেনে নেওয়া উচিত তার কি আলসার হয়েছে, না গ্যাস্ট্রিকের সমস্যা আছে, নাকি ক্যান্সার হয়েছে। তো সেই পরীক্ষা করার মাধ্যমে আপনি বলছেন যে আমরা আর্লি স্টেজে আমরা নির্ণয় করতে পারবো। আসলে এই পাকস্থলী ক্যান্সারের সিমটমগুলো কি, লক্ষণগুলো কি নিয়ে আসে, মানে আপনি যদি ভাগ করে বলতেন যে প্রথম অবস্থায় কি অবস্থা আছে? পাকস্থলী ক্যান্সারের লক্ষণগুলো বলতে গেলে বলতে হয় যে এটা আমাদের কাছে রোগী কোন স্টেজে এসেছে তার উপরে। যদি প্রাথমিক পর্যায়ে আসে, প্রাথমিক পর্যায়ে কোনো সিমটমই না থাকতে পারে, শুধু আমাদের কাছে বলতে পারে যে ডাক্তার সাহেব আমি কোনো কিছু করতেছি না, আমি ডায়েট করতেছি না, আমি এক্সারসাইজ করতেছি না, কিন্তু আমার না গত 3-4 মাস ধরে ওজন কমে যাচ্ছে, তো এটা একটা অ্যালার্মিং সাইন। হ্যাঁ, এই যে অজানা কারণে ওজন কমে যাওয়া, মানে আনটিল আনলেস অন্য কোনো সমস্যা, যেমন আবার কেউ কেউ বলে ডাক্তার সাহেব আমার খাবারে কোনো প্রবলেম নাই, আমার ডায়াবেটিস নাই বা অন্য কোনো প্রবলেম নাই, বাট আমার সবসময় অবসাদ লাগে, দুর্বল লাগে, এটা একটা কারণ আসতে পারে। আবার কিছু রোগী বলে যে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরেও আমার 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 অস্বস্তিটা আমার কমতেছে না, খাবার খেলেই আমার একটু অস্বস্তি লাগতেছে, আমার কেন একটু জ্বলাপড়া করছে, অল্প একটু খেলেই আমার পেটটা ভরা ভরা লাগতেছে, এটা একটা লক্ষণ। আবার কিছু কিছু রোগী আসে আমাদের কাছে আরও একটু পরে, যেটা আমরা হঠাৎ করেই আমি দেখলাম আমার বমির সাথে রক্ত গিয়েছে, আমার পায়খানার সাথে রক্ত গিয়েছে। কিছু কিছু রোগী আবার আরও একটা অ্যাডভান্স স্টেজে আসে যে আমার উপরের পেটে একটা চাকা দেখা যাচ্ছে, আমার অনেক ব্যথা, আমি খাবার খাইতে পারি না, খাবার খেলে একটু পরেই আমার বমি হয়ে যায়, আমার পায়খানার সাথে রক্ত যায়। আবার কিছু কিছু রোগী আরও অ্যাডভান্স হিসেবে আমাদের কাছে আসে কি, যে তার জন্ডিস হয়েছে। তো এইভাবে স্টেজ ভাগ করে 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 আসলে আমাদের কাছে আসে, আমরা সেইভাবেই তার কাছে স্টেজিং করে তারপর এই যে এই ধরনের সিমটমগুলো নিয়ে আসার পর আপনারা আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করে আপনারা নিশ্চিত হন যে তার ক্যান্সারই হয়েছে? প্রথমেই আসলে এই যখন আমরা পেশেন্টের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তখনই আমাদের মাথায় আসলে একটা ডায়াগনোসিস চলে আসে। তো প্রথমে আমরা আসলে এই ধরনের পেশেন্টগুলো পেলে আমরা আগে তাকে একটা এন্ডোস্কোপি করি এবং সেই সাথে বলি যে আপনি অনেকগুলা মাল্টিপল সাইট থেকে বায়োপসি নেবেন, যেখানে সন্দেহজনক সেখান থেকে বায়োপসি নেবেন। তো বায়োপসি রিপোর্ট যখন আমাদের কাছে আসে তখনই আমরা ডিটেলটা পাই। এন্ডোস্কোপিস্ট উনি বলে দেন যে সেখানে একটা আলসার আছে কিনা বা একটা টিউমার আছে কিনা, সেটা বিল্ডিং কিনা, স্টোমাকের ঠিক কোন জায়গায় সেই আলসারের অবস্থান উনি আমাদেরকে বলে দেন। সেই সাথে উনি একটা বায়োপসি নিয়ে আসেন, বায়োপসি রিপোর্ট এনে আমরা বুঝতে পারি যে আসলে এটা ক্যান্সার হয়েছে কি না, ক্যান্সার হলে এটা কোন জাতের টিউমার। পাকস্থলী ক্যান্সার কিন্তু আবার কয়েকটা টাইপের হতে পারে,
সেই যেমন অনুযায়ী আমাদের কয় ধরনের হতে পারে? যেমন প্রায় 95% ক্ষেত্রে আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, আর বাকি 5 ভাগ সেখানে হতে পারে লিম্ফোমা হতে পারে, জিস্ট হতে পারে, নিউরোএন্ডোক্রাইন টিউমার হতে পারে, মানে অন্যান্য ভ্যারাইটি, কিন্তু আপনি বলছেন এডিনোকার্সিনোমা খুব কমন পেয়ে সবচেয়ে বেশি কমন। তো আপনারা যখন এই বায়োপসির মাধ্যমে আপনারা নিশ্চিত হওয়ার পর আপনার ট্রিটমেন্ট অপশনগুলো কি? নিশ্চিত হওয়ার পরপরই আমাদের তার পরের প্রধান কাজ হলো রোগীর স্টেজিং করা। এটা আসলে কোন স্টেজে আছে, এটা স্টেজ পাকস্থলী ক্যান্সার আসলে আমরা 4টা স্টেজে ভাগ করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং 4। তো তখন আমরা নির্ণয় করি আসলে রোগী কোন স্টেজে আছে, স্টেজ 1-এ আছে, 2-তে আছে, 3-তে আছে নাকি 4 আছে। এই স্টেজিং করার পরপরই এই স্টেজিং করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন মনে করেন আলট্রাসোনোগ্রাম করি, সিটি স্ক্যান করি, আমরা বুকের সিটি স্ক্যান, পেটের সিটি স্ক্যান করি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় আমরা পজিট্রন এমিশন টোমোগ্রাফি মানে পেট স্ক্যানও করা লাগতে পারে, তবে সেটা খুবই সিলেক্টেড কেসে, সবসময় রুটিনলি আমরা এটা করি না। করার পরে আমরা যেটা করি আসলে আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করি। সেখানে একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, একজন মেডিকেল অনকোলজিস্ট, একজন রেডিয়েশন অনকোলজিস্ট থাকেন এবং সময়ক্ষেত্রে একজন রেডিওলজিস্টও থাকেন। তো এই ডিটেল একটা টিউমার বোর্ড করার পরে আসলে তার আমরা অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, আমাদের দেশে আমরা জাপানিজ গাইডলাইন এবং এনসিসিএন গাইডলাইন ফলো করি, করার পরে আমরা তার স্পেসিফিক ট্রিটমেন্টে চলে যাই। তো সাধারণত ধরেন স্টেজিং আপনি যে বলছেন যে স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 4 মানে আপনি এই সবগুলো স্টেজেই কি অপারেশন ম্যান্ডেটরি কি না? যেমন স্টেজ 4 হলে আসলে তার আর চিকিৎসা মানে এই পেশেন্টটা আমরা তখন মনে করি টিউমারটা যদি শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, মনে করেন লিভার অথবা পেটের ভিতরে পুরো জায়গায় যদি ছড়িয়ে যায়, তখন আমরা এটাকে স্টেজ 4 টিউমার বলি। তখন আসলে আনফর্চুনেটলি এই রোগীর আর কোনো রোগ নিরাময়ের আশা থাকে না। সেই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করি। আপনার কোন স্টেজ পর্যন্ত অপারেশন? আমরা সাধারণত স্টেজ 1 এবং 2 পর্যন্ত আমরা অপারেশনের আওতায় নিয়ে আসি। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় আমরা অপারেবিলিটি যাচাই করি, তার যে এই পেশেন্টের এটা অপারেবল কিনা, মানে তার কিউরেটিভ সার্জারি করা পসিবল কি না। এই যে পরীক্ষা নিরীক্ষা করলাম আমরা, এর ভিতরে আমরা বুঝে ফেলি যদি এটা অপারেবল হয়, মানে আমরা যদি মনে করি এটা কিউরেটিভ সার্জারি পসিবল, দেন উইল গো ফর সার্জারি, আমরা অপারেশনে যাই। আর যদি মনে করি যে না এই টিউমারটা অপারেবল না, আমার কিউরেটিভ সার্জারি করা সম্ভব না, তখন আমরা আমাদের এমডিটির সহায়তা নিয়ে আমরা অপারেশনের আগেই তাকে কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করি। এটাকে আমরা সাধারণত নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলি। সেটা হলো যে আপনার আগে কেমোথেরাপি দিয়ে সাইজটা ছোট করে নিচ্ছেন, তারপর যদি অপারেবল হয় অপারেশন করছেন, তারপর অপারেশনে যায়। ডক্টর আশিক, আমরা একটা জিনিস দেখি যে আসলে এই ক্যান্সার রোগীদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। যেমন এই পাকস্থলীর ক্যান্সার, আপনি বলছেন যে এটা যখন স্টেজ 1, 2 থাকে তখন অপারেশন করবে। এখন যে কোনো সরকারি হাসপাতাল রোগী ভর্তি হইলে তো তার একটু দীর্ঘসূত্রিতায় পড়ে যায় অপারেশন আসতে। অনেক সময় দেখা যায় যে এই হসপিটালের মধ্যেই তার রোগটা ছড়িয়ে গেল, যখন অপারেশন টেবিলে নিয়ে গেলেন তখন দেখা যাচ্ছে তার আর অপারেশন করা সম্ভব হচ্ছে না। তো সেই দীর্ঘসূত্রিতা প্রিভেন্ট করার জন্য আপনি কি করা উচিত বলে আপনি মনে করেন? চমৎকার একটা আসলে বাস্তবতার কথা বলেছেন, যেটা আসলে আমরা যারা এই চিকিৎসার সাথে জড়িত, এটা আমাদের জন্যে খুবই বিড়ম্বনা এবং লজ্জার একটা বিষয় যে আমাদের এই জনগোষ্ঠীকে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা আমরা দিতে পারতেছি না। এর একটা কারণ হলো যে আমাদের দেশের 1 লাখে প্রায় 5 জন পাকস্থলীতে ক্যান্সার আক্রান্ত, যদিও পূর্ব এশিয়ার তুলনায় পরিমাণটা একটু কম, বাট এই বিশাল জনগোষ্ঠীতে এটা বিশাল একটা সংখ্যা। সেই তুলনায় আমাদের দেশে বিশেষায়িত ক্যান্সার চিকিৎসার প্রতিষ্ঠান আসলে খুব কম। সরকারি বেসরকারি মিলে 19টা হবে, তার ভিতরে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং অন্যান্য বড় মেডিকেল কলেজগুলোতে। তো এই বিশাল পপুলেশন, এটা আমাদের জন্য বিশাল একটা চাপ, যেটা আপনি নিজেও জানবেন। তো এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, এই আস্তে 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 কিউ মেনটেন করতে করতে আসলে মানে একটা দীর্ঘ সময় লেগে যায়। তো ইন দ্য মিন টাইম হয়ে যায় কি, একটা পেশেন্ট দেখা গেল অপারেবল স্টেজে আসে, অপারেশন করা সম্ভব, আস্তে আস্তে কিউ পেতে 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 এটা দেখা যায় ইনঅপারেবল হয়ে যায়। তো কিন্তু আমরা কিন্তু দেখি যে আপনারা কিন্তু প্রায়োরিটি দেন। আপনারা যখন সার্জারি ধরো অপারেশনে তো অনেক পেশেন্টই থাকে, হয়তো একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা পেশেন্ট আছে, কিন্তু আপনারা কিন্তু ক্যান্সার রোগীটাকে আগে সিলেক্ট করেন যে এটাকে আগে আপনারা অপারেশন করার চেষ্টা করেন।
আসলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এক সময় ক্যান্সার ছাড়াই হতো, বাট আমাদের অভিজ্ঞতা এখন দেখা যাচ্ছে এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা আসলে মোর দ্যান 90% ক্ষেত্রে এটা ক্যান্সারের জন্য হয়ে থাকে। তবে নিশ্চয় আমরা যেটা করি, আমরা রোগীর অগ্রাধিকার ভিত্তিতেই আমরা তাকে অপারেশনের লিস্টে রাখি। বাট কিন্তু আপনার কিউতে আজ আমার অপারেশন করার একদিনে, ধরুন প্রত্যেকটা ক্যান্সার অপারেশন সময় সাপেক্ষ ব্যাপার, অন্য যে কোনো অপারেশন আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, বাট একটা স্টোমাক ক্যান্সার অপারেশন করতে গেলে মিনিমাম 3 ঘন্টার সময় আমার দিতে হবে। তো একটা দিনে একটা টেবিলে বড় যে 2টা অপারেশন করতে পারি, আমার আরও অন্যান্য ক্যান্সার অপারেশন আছে, ঠিক আছে না? তো দেখা গেল কি যে আমি সপ্তাহে আমি 1টা বা 2টা ওটি পেলাম, সেখানে আমি মাত্র 2টা ক্যান্সারের রোগী অপারেশন করতে পারলাম। মানে আসলে এর ভিতরে তো আমার পিছনে তার অনেক লম্বা কিউ আছে। এটা একটা সমাধান হতে পারে যে ডিসেন্ট্রালাইজেশন, যে আপনার হসপিটাল, বিশেষায়িত যে ক্যান্সার হসপিটালগুলো একটু সংখ্যা বাড়ানো উচিত। আপনি একদম সত্যি কথা বলেছেন। আসলে ডিসেন্ট্রালাইজেশনের কোনো, বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই। আশিক, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে যে আপনারা সার্জারি করেন, অপারেশন করে থাকেন স্টোমাক ক্যান্সার ক্ষেত্রে, আসলে কি অপারেশন করেন, কিভাবে করেন? আসলে স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সারের অপারেশন, কি অপারেশন করি বা এটার জানতে গেলে আসলে আমাকে বুঝতে হবে যে এই ক্যান্সার একটা পাকস্থলীর কোথায় অবস্থিত, লোকেশনটা, সাইটটা। এটা পাকস্থলীর নিচের দিকে আছে নাকি মাঝামাঝি নাকি উপরের দিকে? যদি নিচের দিকে থাকে, আমরা ইংলিশ মেডিকেল টার্মে বলি, যদি অ্যান্ট্রাম এবং পাইলোরাসে থাকে তাহলে আমরা বলি লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি। কেউ কেউ এটা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি বলে, বাট ক্যান্সারের ভেষে আসলে রেডিক্যালিটি খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করি, ঠিক আছে, উইথ D2 লিম্ফ্যাডেনেক্টমি, ইন্টারন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেড এটা। আর যদি মাঝামাঝি অবস্থান করে তাহলে আমাদের কোনো সময় টোটাল গ্যাস্ট্রেক্টমি করা লাগে, মানে টোটাল স্টোমাকটাও আমাদের কেটে ফেলা লাগে, অথবা লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করা লাগে। আর যদি স্টোমাকের উপরিভাগে থাকে তাহলে আমাদেরকে টোটাল স্টোমাকটা কেটে ফেলতে হয়। সেক্ষেত্রে আমরা এটাকে বলি টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন তো চলেই আসে, যখন আপনার রুগীকে কাউন্সিলিং করেন যে আপনার স্টোমাকটা আমরা কেটে ফেলবো, তাহলে তো স্টোমাকের যে কাজটা, আমরা যেটা জানি খাবারগুলো স্টোমাকে জমা হয়, এখানে হজম প্রক্রিয়ার কাজে অংশ নেয়, তাহলে তার এই হজম প্রক্রিয়া খাওয়ার থলিটা কি? একদম ঠিক কথা বলেছেন। আমাদের কাছে রুগীগুলো ঠিক এই কথাগুলোই জিজ্ঞেস করে। হ্যাঁ, তখন আমরা তাদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করি যে দেখেন, বিজ্ঞান তো এখন অনেক আগিয়েছে, অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, অনেক মডার্ন মেডিসিন আবিষ্কার হয়েছে। সুতরাং আমার ক্যান্সার পার্টটা বা স্টোমাকটা আপনার ফেলে দিলেও আপনার খাবার খেতে বা খাবার হজম হতে কোনো প্রবলেম হবে না। আমরা যেটা করি, আমরা একটা বাইপাস করে দেই, ঠিক আছে? যেমন খাদ্যনালীর সাথে মানে এটাকে বলা হয় ইসোফ্যাগাস অথবা জেজুনাম, ইসোফ্যাগো জেজুনোস্টমি করে দেই, অথবা গ্যাস্ট্রো জেজুনোস্টমি করে দেই, যদি রেখে দেই, করে একটা বাইপাস করে দেই। তাতে হ্যাঁ, শুরুতে রুগীর একটা একটা অভ্যাস ছিল, এখন সে অন্য অভ্যাসে যাচ্ছে। এই 1-2 মাস হয়তো তার কোপ করতে সামান্যতম প্রবলেম হইলো, বাট কিছুদিন পরে, 2-3 মাস পরে সে আবার আগের মতো নর্মাল লাইফ লিড করে। না, সেক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি থাকে? যেমন স্টোমাক নাই, তাকে কি তরল খাবার খেতে হবে সারা জীবন, না নরম খাবার খেতে হবে, কোনো পরামর্শ থাকে কি? ব্যাপারটা এরকম না। আমরা প্রথম দিকে বলি যে আপনি একটু নরম খাবার খাবেন, একদম স্যুপ খাবেন বা নরম খাবার খাবেন। আস্তে আস্তে 1-2 মাস গেলে আপনি আপনার স্বাভাবিক খাবারটাই আপনি খেতে পারবেন। তবে অপারেশনের পরবর্তী 1-2 মাস আমরা তাদেরকে একটু পরামর্শ রাখি যে আপনি অল্প করে খাবার খাবেন এবং বারবার খাবেন। আপনি খাবারের পরিমাণ অল্প, কিন্তু 2-3 ঘন্টা বারবার খাবেন। আবার আপনি খাবার খাওয়ার সময় আপনি এমন জিনিস খাবেন না, যেমন অনেক বেশি শক্ত খাবার আপনি প্রথম দিকে খাবেন না, একদম একটু নরম করে খাবেন, তার মানে সেমি সলিড খাবেন, একটু স্যুপ জাতীয় খাবেন। আস্তে 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 উনি নিজেই আসলে বুঝতে পারে যে উনি আস্তে আস্তে নর্মাল খাবারের দিকে চলে যাচ্ছে, এবং ওনার খাবারের যে অল্প অল্প খাবার, আস্তে আস্তে উনি খাবারের তার পরিমাণটা বাড়াতে থাকেন, বাড়াতে পারবেন। তো এই যে স্টোমাক ক্যান্সার আপনার অপারেশন করে দেওয়ার পরে আসলে রোগীদের প্রগনোসিস কেমন হয়? এই প্রগনোসিসটা আসলে নির্ভর করে রোগীটা আমাদের কাছে কোন স্টেজে এসেছিল তার উপরে, আর ডেফিনেটলি সার্জিক্যাল প্রসিডিউরটা কেমন হয়েছিল তার উপরে, অনেকগুলো ফ্যাক্টরের উপরে প্রগনোসিস নির্ভর। আরও নির্ভর করে যে তার টিউমারের প্রকৃতি কেমন ছিল।
টিউমারেরও কিছু প্রকৃতি আছে, যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুরলি ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে, আরও কিছু ভাগ আছে। সেই ভাগগুলোর উপরে নির্ভর করে যে তার প্রগনোসিসটা কেমন হবে। তবে রোগী যদি আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে মানে স্টেজ 1-এর দিকে আসে, বলা হয় যে 75% পেশেন্টের 5 বছরের বেশি বেঁচে থাকে। আর 5 বছরের বেশি বেঁচে থাকা মানে আমরা বলি যে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। আর যদি স্টেজ 2 বা 3-তে আসে, তাহলে 5 ইয়ার সার্ভাইবিলিটি আমরা হিসাব করি ক্যান্সারের ক্ষেত্রে, সেখানে 30 to 40%। আর স্টেজ 4 হলে আসলে 5 এর মানে সার্ভাইবিলিটি 5 to 10%ও না। সুতরাং এই কথাটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে পেশেন্ট আমাদের কাছে আসলে কোন স্টেজে এসেছিলেন তার উপরে। মানে স্টেজিংটা খুব ইম্পর্টেন্ট, যে ছড়িয়ে গেছে কিনা। আপনি যেটা বলতে চাচ্ছেন যে যদি খুব প্রাইমারি স্টেজে আসে, যে স্টমাকে শুধু আছে, কোথাও ছড়ায়নি, আপনি শুধু ফেলে দিলেন, তাহলে সে আসলে তার প্রগনোসিসটা অনেক ভালো হয়, অনেক ভালো, সে হয়তো সারা জীবন ভালো থাকতে পারে, সারা জীবনে ভালো থাকতে পারে। কিন্তু যদি লেট স্টেজে আসে, তো এখানে যে জিনিসটা আমাদের প্রয়োজন, সচেতনতা খুব প্রয়োজন, যে আমরা কখন ডাক্তারের কাছে যাব, কখন যেতে হবে। যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে গ্যাস্ট্রিক আলসার এগুলো করে সময় ক্ষেপণ না করে একজন চিকিৎসকের পরামর্শ দিয়ে কি হয়েছে জেনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া উচিত। তো যে জিনিসটা আপনি বলছেন যে আসলে স্ক্রিনিং করে যারা ঝুঁকিতে আছে, যাদের ফ্যামিলি, স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদেরকে বছর এই স্ক্রিনিংটা কতদিন পর পর করা উচিত আসলে? স্ক্রিনিংটা আসলে আমাদের দেশে গ্যাস্ট্রিক ক্যান্সারের এরকম স্ট্যান্ডার্ড কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নাই, ঠিক আছে। তবে যারা অ্যাট রিস্কে আছে তারা 1 বছর বা 2 বছর পর পর একটা স্ক্রিনিং এন্ডোস্কোপি করতে পারেন। তবে আপনি যে কথাটা বলেছেন যে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে রোগীরা যখন আসে, অনেক এডুকেটেড ফ্যামিলি থেকেও আসে, একদম সচেতন এডুকেটেড ফ্যামিলি, ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি, আবার একদম রুট লেভেলের জনগণও আসে। তো আসলে সচেতনতার দিক থেকে আমি মনে করি ওই সমাজের যারা উচ্চ স্তরে এবং যারা রুট লেভেলের লোক, এদের ভিতরে আসলে পার্থক্য যে খুব বেশি আছে আমরা এটা মনে করি না, ঠিক আছে। আমি জিজ্ঞেস করি যে একদম রুট লেভেল থেকে আসার একজন মানুষকে জিজ্ঞেস করি, চাচা আপনি এত দেরি করে কেন আসলেন? তো বলছে, বাবা আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, আমার প্রবলেম হয়, আমি পাশের দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, ওইখান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, খেলে আমার প্রথম ভালো লাগতো, এখন আর সারে না, ঠিক আছে। আবার যারা আমাদের একদম শিক্ষিত সচেতন গোষ্ঠী তাদের আসে, আমার তো জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি কেন এত দেরি করলেন? আপনি তো শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনি তো আগেও আসতে পারতেন। ঠিক একই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে দেয়। সুতরাং আপনি যে কথা বলেছেন একদম চমৎকার একটা কথা বলেছেন, যে সচেতনতার জায়গাটা আমাদেরকে আসলে বেশি টার্গেট করতে হবে। যে আপনি যখনই মনে করতেছেন যে ডাক্তার আশিক, একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, পরিচয়, বয়স বলে সমস্যার কথাটি বলুন। জি, আমি রামপুর থেকে বলছিলাম, আমার বয়স হচ্ছে 29। জি বলুন। আচ্ছা, আমার দীর্ঘদিন থেকে পেটে গিয়ে, তো আমি পিডিতে লাস্ট কয়েকবার গিয়েছিলাম, তো আমার মাঝে মাঝে পায়খানা রাস্তায় ব্লাড আসে। তো ব্লাড আসার কারণ ডাক্তার কয়েকবার আমাকে বলছে যে এটা হচ্ছে পাইলসের সমস্যা। তো আমি ওনারা যে মেডিসিন দিচ্ছে, তো আমি মেডিসিন খাচ্ছি, মেডিসিনটা খাওয়ার পর কোনো উন্নতি হচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে আপনার ওই অটোমেটিকলি দেখা যাচ্ছে ব্লাডটা 8 দিন 10 দিন থাকে, থাকার পর আবার অটোমেটিকলি নাই, আবার 1 মাস 1.5 মাস পর পর আবার ব্লাডটা আসে। তো লাস্ট কিছুদিন দিয়ে খেয়াল করতেছি পেটের ওপরের অংশ, মানে একদম হাড় যেখানে থাকে বাম দিকে নিচের অংশটা হালকা চিনচিন ব্যথা করতেছে, আর হচ্ছে শরীর কেমন যেন একটা অস্বস্তি লাগতেছে। তো একটু কারণটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে দর্শক যে প্রশ্নটি করেছেন যে পায়খানা রাস্তায় ব্লাড যাচ্ছে 8-10 দিন থাকে, এইটা আসলে একজন কোলোরেক্টাল সার্জনকে দেখানো উচিত। কারণ কি কারণে ব্লাড যাচ্ছে, এটা স্টমাকের থেকে ব্লাড গেলে তো আসলে একটা অল্টার ব্লাড থাকবে, কিন্তু তার কিন্তু এটা প্রায় হচ্ছে। আমার মনে হয় যে উনি একজন কোলোরেক্টাল সার্জনকে দেখে নিলে এবং পায়খানা রাস্তাটা পরীক্ষা করে নিলে পাইলস বা ফিশার বা ফিস্টুলা যেগুলো হতে পারে, ওটা চিকিৎসা নিলে মনে হয় ভালো। ওনার জন্য আমরা যেটা বলতে পারি যে মলদ্বারে রক্ত যাওয়াটা আসলে ভালো কোনো লক্ষণ নয়, এটা অবশ্যই ইভালুয়েট করা উচিত, ঠিক আছে। আপনি একজন যে কোনো সার্জন অথবা কোলোরেক্টাল সার্জনের কাছে যান, এটা এটা পাইলসের কারণে হতে পারে, বেশিরভাগ তাজা রক্ত পাইলসের কারণে হতে পারে। কিন্তু মনে রাখবেন
যে মলদ্বারের রক্ত কিন্তু মলদ্বারের ক্যান্সারের কারণে হতে পারে, এটা অবশ্যই আপনাকে ইভালুয়েট করা উচিত। একজন কোলোরেক্টাল সার্জন, একজন কোলোরেক্টাল সার্জন বা একজন জেনারেল, আপনার কাছাকাছি একজন জেনারেল সার্জনের কাছে গেলেও উনি এটা ইভালুয়েট করতে পারবেন। ডক্টর আশিক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা বলছিলাম যে ট্রিটমেন্টের কথা, আপনার সার্জারির পরে রোগীদের কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি লাগে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই সার্জারি করার পরে আমরা টোটাল স্পেসিমেনটা আসলে হিস্টোপ্যাথোলজিতে পাঠাই। হিস্টোপ্যাথোলজিস্ট আমাদেরকে খুব চমৎকারভাবে উনি বর্ণনা করে দেয় যে তার আসলে প্যাথোলজিক্যাল স্টেজিংটা কী, রোগটা পাকস্থলীর পর্দায় কতটুকু ইনভলভ হয়েছে এবং পাকস্থলীর এটা বাইরেও চলে গিয়েছে কিনা, কতগুলো লিম্ফ নোড ইনভলভ হয়েছে, এই টোটাল, এবং সেই টিউমারের টাইপটা কী, এই টোটাল জিনিসটা জানার পরে অ্যাকর্ডিং টু দ্য স্টেজ আসলে অ্যাডজুভেন্ট মানে কেমোথেরাপি, মানে অপারেশন পরে কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন লাগে, কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপিও লাগে। আচ্ছা, এই 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 কার্সিনোমা অফ দ্য স্টমাকের ক্যান্সার প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা? আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনি সংক্ষিপ্ত করে যদি একটু বলতে চান। হ্যাঁ, অবশ্যই প্রিভেনশনের উপায় আছে। প্রিভেনশনের উপায় আসলে খুবই সহজ, সেটা হলো সচেতন থাকা, স্বাস্থ্যকর জীবনযাপন করা। আপনি আপনার দৈনন্দিন খাবার তালিকায় তাজা শাক সবজি ফলমূল রাখুন, একদম ফ্রেশ খাবার খান, ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস হলে সেইগুলো ত্যাগ করুন। অনেক ধন্যবাদ ডক্টর আশিক রহমান, আপনি চমৎকারভাবে আমাদেরকে আসলে ক্যান্সার অফ স্টমাক মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই এই পরামর্শ মতো চললে আপনার ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমে যাবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।